নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যার নাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ক্রমাগতভাবে এটি জটিল আকার ধারণ করছে এবং সংখ্যায় অসংখ্য নারীরা পিসিওজের সমস্যার শিকার হচ্ছে। কিন্তু এটির চিকিৎসা নিয়ে অনেক ধরনের পরিবর্তনও হচ্ছে। আমরা আধুনিক যে তথ্য আমাদের কাছে আছে, সর্বাধুনিক, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি পিসিওজের বিভিন্ন জটিলতা ও চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন এন্ডোক্রাইনোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন ডাক্তার মারুফা মোস্তারি, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের জানিয়ে দিয়ে রাখি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আয়োজনে অনুষ্ঠানটি সহযোগিতা করছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি শুরুতেই ডাক্তার শাহজাদা সেলিম আপনার কাছে জানতে চাই যে 1 মাস ব্যাপী সচেতনতা প্রোগ্রাম, এটি আসলে আগেও কি 1 মাস ছিল, নাকি এটার তীব্রতার সাথে সাথে এটি সপ্তাহ থেকে 1 মাসে এসছে? একটু যদি বলেন। এটি খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ এরকম ঘটনা তো খুব বেশি নাই যে মাসব্যাপী একটি সচেতনতামূলক কার্যক্রম চলে। এটি কিন্তু অনেক দিন থেকেই চলছে, কিন্তু এখন ব্যাপকতাটা আরও চোখে পড়ছে। কারণ হলো যে রোগীর সংখ্যা যতজনকে শনাক্ত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক রোগী শনাক্ত করা হয়নি, এমন রয়ে গিয়েছে। আর বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের আমরা তো মোটামুটি জানি যে এই রোগটি কেন হয়, যে এটি ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন কাজ করতে পারে না, সেটি দিয়েই শুরু হয়। এটি দিয়ে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে শুরু হয়। তাহলে এই ধারাটা কিন্তু বাংলাদেশে মানে একদম ভিতরে ঢুকে আছে। রোগীর সংখ্যা বিভিন্ন সময় আমরা বুঝতে পারছি। পরবর্তীতে যেটি হচ্ছে যে রোগীরা হয়তো ডাক্তারের কাছে আসলেন যে মাসিক অনিয়মিত, মুখে লোম হচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে, বা ঘাড় বা অন্য কোথাও কালো হয়ে যাচ্ছে, কারো ব্রণ হচ্ছে, বাচ্চা নিতে পারছে না, এইসব কারণে আসছে। কিন্তু ঘটনাটা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। এবং এই যে সুগভীর যে সমস্যাটি, এটি দিন দিন আমাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করছে এবং শেষ পর্যন্ত গিয়ে সন্তান নিতে ব্যর্থ, মানে বন্ধ্যা দম্পতির সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং এটি মানসিক, সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিক ব্যাপক চাপ সৃষ্টি করছে। এই সব দিক বিবেচনা করে এটি আসলে 2-1 দিনের মধ্যে আমাদেরকে সকলকে তথ্যগুলো জানাতে পারবো, তারা এখানে এই পরিপ্রেক্ষিতে কোনো কিছু করবেন, এটি ভাবার কোনো সুযোগ নেই। আর আমরা যদি চাই যে 3টি বড় অংশ এখানে যুক্ত হবেন। একটি হলো জনগণ, একটি হলো ডাক্তার গ্রুপ সেবাদানকারীদের মধ্যে, আরেকটি হলো রাষ্ট্রীয় কাঠামো। 3টাকে যদি আমরা এই কাজের জন্য ভালোভাবে একই টোনে নিয়ে আসতে চাই, সমন্বয় করতে চাই, আমাদের আসলে দীর্ঘদিন আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছা দরকার। সেজন্যই কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই পুরা সেপ্টেম্বর জুড়ে পলিসিস্টিক ওভারি নিয়ে মানুষকে যুক্ত করা, সচেতন করার জন্য কার্যক্রম পরিচালিত হয়। ধন্যবাদ। ডাক্তার মারুফা মোস্তারি, আপনার কাছে জানবো যে মানুষ যেমন গাইনোকোলজিস্টের কাছে যেতে নারীরা সাধারণত আরাম পায়, কিন্তু যেহেতু আপনাদের কাছে আসতে হচ্ছে অবধারিতভাবে, সেখানেও কি আসলে নারী চিকিৎসক বা পুরুষ চিকিৎসকের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে কিনা, যে ওই নারী আসলে নারী চিকিৎসক, নারী এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আসতে চায়, মানে এরকম কোনো হেরফের দেখেন কিনা? না, ব্যাপারটা ঠিক সেরকম না। আসলে এই সমস্যাটা যেহেতু মেয়েরা এটাকে গাইনির সমস্যাই মনে করে, এবং ডক্টররা যেহেতু বেশিরভাগ গাইনোকোলজিস্টের মহিলা, সেই ক্ষেত্রে মহিলাদের কাছে যাচ্ছে। বাট যখনই ওনারা জানতে পারে যে এটা এখানে হরমোনও জড়িত, তখন কিন্তু আবার এন্ডোক্রাইনোলজিস্টের কাছে তখন আবার নারী পুরুষটা ওভাবে ভেদাভেদ করেন না, এই আর কি। কিন্তু আপনাদের কাছে যখন আসছে, মানে খুবই কমন সমস্যার মধ্যে আপনারা কি দেখতে পান, বা কত সময় পরে আপনাদের কাছে আসছে? আসলে নারীরা অনেকে বুঝে আসেন, অনেকে না বুঝে আসেন, বা ওনার হয়তো পিসিওএস আছে, এটা ট্রিটমেন্টে আছেন অন্য ডিসিপ্লিনে, বাট আমাদের কাছে আছে অন্য কারণে, হয়তো ডায়াবেটিস নিয়ে আসছেন, বা স্থূলতা নিয়ে আসছেন, বা উনি হয়তো একজন ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছেন, লেজার করাচ্ছেন হেয়ার গ্রোথের জন্য, অথবা আমাদের কাছে আবার ফিরে আসছেন, হয়তো থাইরয়েডের কনকমিটেন্ট থাইরয়েডের সমস্যা হতো তার দেখা দিয়েছে সেই কারণে। কিন্তু তার যে একটা পিসিওএস, এটাও একটা হরমোনজনিত সমস্যা, সেটা সম্পর্কে সে হয়তো জানেই না। অনেকে আবার আনট্রিটেড, মানে লেটে আসেন বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে, তার মধ্যে ডায়াবেটিস একটা অন্যতম। ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন, রিকারেন্ট অ্যাবর্শন, যদিও এর মধ্যে হয়তো অনেক ডাক্তার দেখিয়ে ফেলেছেন, কিন্তু এটা মূল কারণ যে পিসিওএস বা একটা হরমোনজনিত সমস্যা, সেটা সম্পর্কে হয়তো সে জানে না। পরবর্তীতে আমাদের কাছে সেটা নির্ণীত হয়, এবং তখন আবার তাকে বলা হয় যে আপনার আসলে এটার পিছনে একটা হরমোন জড়িত, বা অনেকগুলো হরমোনের এখানে ইমব্যালেন্স হচ্ছে, যার কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে।
ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম। আপনার কাছে জানবো যে এটি আসলে পরীক্ষা নিরীক্ষার পথটা কি খুব সহজ কিনা, মানে কিভাবে মানে নিশ্চিতভাবে জানতে পারবেন যে ঠিক আছে কনফার্মেটরি টেস্ট বা অন্য কিছু যে না আমার পিসিওএস হয়েছে আসলে? ধন্যবাদ। এটি কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আমাদের ডক্টর মারুফা মুস্তারি হলেন আমাদের বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পলিসিস্টিক ওভারি সিনড্রোম টাস্ক ফোর্সের কনভেনার। আচ্ছা, তো উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আমরাও সহযোগিতা করছি। আমি জেনারেল সেক্রেটারি হিসাবে তো বটেই, এন্ডোক্রাইনোলজিস্ট হিসাবে। আমরা যে গাইডলাইন আমরা এখানে করছি সারা পৃথিবীতে গাইডলাইন একদম মিল আছে, কিন্তু কিছু আমাদের তথ্য আছে কিন্তু বাইরেরটাও আছে। সেখানে কিন্তু শনাক্তকরণের একটা খুব অতি সরলীকৃত একটি কাঠামো দাঁড় করানো হয়েছে। এটি আমি অতি সরলীকৃত বলছি এই কারণে, আমরা কিন্তু কিছু কিছু রোগীকে কোনো পরীক্ষা না করেই ওনাকে বলতে পারবো যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়েছে। তাহলে এটি কিন্তু দুইটা কারণে সুবিধা হলো, যে কোনো টাকা ব্যয় করতে হচ্ছে না, আর হরমোনের টেস্টগুলো খুব ছোটোখাটো শহরে করা কিন্তু মুশকিল আছে, কারণ হরমোনের সকল পরীক্ষার মেশিনগুলো খুবই সেনসিটিভ মেশিন হয়, এবং সেনসিটিভ মেশিন মানে দামি মেশিনই হয়। তো সেটি হবার কারণে বড় বড় শহরগুলোতে ভালো মেশিন থাকবে, ছোটো শহরে কম থাকবে, আরও দূরের দিকে গেলে আরও কম থাকবে, এই একটা সমস্যা থেকে যাচ্ছে। কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম যদি আমরা রোগ ধরতে চাই, তাহলে যদি আমি প্রথমে টেস্ট না করে শনাক্ত করতে পারি, এর সংখ্যা কিন্তু অনেক। তাহলে একটি সুবিধা হলো, কিন্তু যার আপনি পরীক্ষা না করে করছেন আর যার পরীক্ষা করে করছেন গল্প একই কিনা? একই হুবহু এক। আমরাই যখন সিদ্ধান্ত নিই যে এটি পরীক্ষা ছাড়া করা সম্ভব নয়, তখন তাকে পরীক্ষার জন্য পাঠাচ্ছি। আবার তাকে বলে দিচ্ছি যে আপনার কিন্তু রোগ শনাক্ত করা হয়ে গেছে, অন্য কারণে অন্য পরীক্ষা লাগতে পারে, কিন্তু এটি ধরার জন্য পরীক্ষা নেই, বরং উল্টাটা হয় যে অন্য রোগ নেই সেটি কনফার্ম করার জন্য টেস্ট করা হচ্ছে। যেমন ধরেন হাইপোথাইরয়েডিজমের লক্ষণ পলিসিস্টিক ওভারি সিনড্রোমের লক্ষণের সাথে অনেক সময় মিলে যাবে। যেমন হাইপোথাইরয়েডিজমেও যদি ট্রিটমেন্ট শুরু করতে দেরি হয়, মাসিক অনিয়মিত হতে পারে, দৈহিক স্থূলতা হতে পারে, ওর এখানে হার্টোরিজম মানে যে মুখে অবাধিত লোভ, এগুলো হতে পারে। যখন এটি যেহেতু অনেক বেশি সংখ্যক মানুষ আক্রান্ত, পুরুষ মহিলা সবাই, সেই ক্ষেত্রে হয়তো আমরা টেস্ট করছি। আবার ডায়াবেটিসের প্রসঙ্গ চলে আসছে, ডায়াবেটিস আছে কিনা দেখার জন্য টেস্ট করছি। এগুলো কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম ধরার জন্য নয়। তাহলে আমরা কিন্তু না টেস্ট করে ধরতে পারি। আরও দু একটা রেয়ার ডিজিজ আছে, সেগুলো আমরা খুব অনেক সময় করছি না। কিন্তু যখন আপনি পরীক্ষা করে ধরছেন সেই পরীক্ষাগুলো কি কি? আমি সেটাই বলছি, কারণ এটা কিন্তু মূল চেঞ্জটা যেটা হলো যে হাইপার এন্ড্রোজেনিজম, মানে পুরুষালী হরমোনের আধিক্য থাকবে। তো আমি এটা শারীরিক লক্ষণ দেখে বুঝে ফেলতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ হচ্ছে, প্রমাণ করা যাচ্ছে না, তাহলে তো তার টেস্টোস্টেরন টেস্ট করতে হচ্ছে। এটি কিন্তু এই রোগটি ধরার জন্যই। আবার যদি আমি ওই গ্লুকোজ খেয়ে ডায়াবেটিসের টেস্ট, ওজিডিটি করি, থাইরয়েড টেস্ট করি, এটা হলো ওই রোগটাকে বাদ দেওয়ার জন্যে। আরও দু একটা টেস্ট আমরা করি, যেমন ধরুন এই রোগীটিরই আলট্রাসোনোগ্রাম করি সাধারণত 19 বছরের পরবর্তী সময়ে। এটাকে পলিসিস্টিক ওভারি মরফোলজি বলে, যে অনেকগুলো সিস্ট জমেছে ওভারিতে, এটা কিন্তু প্রমাণ করা যায়। তো এটা কিন্তু আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দরকার নেই, কিন্তু যখন আমি এটা দরকার মনে করি তখন কিন্তু এটা করতে পারি। আরও কিছু কিছু রোগকে বাদ দেওয়ার জন্য কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া, এগুলো কিন্তু খুব আনকমন বলে এগুলো নিয়ে বেশি আলোচনা করছি না। তাহলে যখন আমাকে টেস্ট করতে হবে, তাহলে যদি একটা টেস্ট করতে হয় সেটি হবে টেস্টোস্টেরন, দ্বিতীয় টেস্ট করতে হলে আলট্রাসোনোগ্রাম। এই রোগটি শনাক্তকরণে সাহায্য করবে। আর বাকিগুলো যে অন্য রোগ আছে কিনা সেগুলোকে ছাঁটাই করার জন্য আমাকে দরকার হবে। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু টেস্ট অনেক বেশি নয়। কিন্তু আবারও যদি বলি, টেস্টোস্টেরন টেস্ট আমি কি একটি উপজেলা শহরে করতে পারবো? কোনো সুযোগ নেই। জেলা শহর কোথাও কোথাও করতে পারবো, কিন্তু সারা পৃথিবীতে আমি একটা বড় পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানের উদাহরণ দেই, যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ল্যাবরেটরিতেও ফ্রি টেস্টোস্টেরন করলে ওটা এন্ডোক্রাইনোলজিস্টরা বিশ্বাস করছে না, কারণ এত সেন্সিটিভ। ওটা তখন করছে কি, আমরা টোটাল টেস্টোস্টেরন, অ্যালবুমিন, সেক্সোনিন বাইন্ডিং গ্লোবুলিন করে ওই ফর্মুলা দিয়ে বের করে ব্যবহার করছি। তাহলে এই জন্য এই টেস্টগুলো যদি না করে আমরা কাজটি চালাতে পারি সবচেয়ে ভালো হয়, এবং সেটাই কিন্তু আমরা করছি। যখন দরকার হয় তখন করি, কিন্তু আমাদের মনের মধ্যে থাকে যদি টেস্ট না করে রোগটিকে ধরে ফেলতে পারি, সেই চেষ্টাটা আগে শেষ করি, তারপরে টেস্ট লাগলে করব। ধন্যবাদ। কিন্তু ডাক্তার মারুফা মুস্তারি, এই যে আপনারা যখন বলে দিচ্ছেন যে আপনার এই সমস্যাটা হয়েছে, টেস্ট হয়তো করলেন না, সেটি কি ওই নারী বিশ্বাস করছে কিনা, নাকি তখন আবার সে একটা রিচেক করতে চায়? আমাদের দেশের মানুষের প্রবণতা, পৃথিবীতে এটাই। জি, এটাই। তখন যদি আমি দেখেই বলতে পারছি যে এটা এই কারণেই হচ্ছে,
কিন্তু তখনই রোগীর কোয়েশ্চেন হচ্ছে আপনি কি কোনো টেস্ট দিবেন না, তাহলে কিছু টেস্ট দেন, মানে রোগীরাই আসলে এখানে অ্যান্টিবায়োটিক চায়। দেওয়ার মতো আর আর কি। তাছাড়া আমাদের দেশে রোগীরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে আসে, আলটিমেটলি তারা বিভিন্ন টেস্ট করে আসে। এখানে ডক্টর শাহজাদা সেলিম ভাই বলেছেন যে কিছু রোগ ছাঁটাই করার জন্য, ওই ছাঁটাইটা আসলে ওনারা মোটামুটি করে আসে। ছাঁটাইয়ের মধ্যে একটাই পড়ছে কিন্তু মেইন 1 নম্বর হচ্ছে থাইরয়েডের টেস্টটা আসলে করেই আসে বলতে গেলে। থাইরয়েড যদি নর্মাল থাকে, তার যে পলিসিস্টিক মরফোলজি বা তার যে ফিচার্স, সেটা আসলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস এর জন্যই হচ্ছে, এটাই ধরে নিতে হবে। এই যে রোগটি হচ্ছে, যত শতাংশই হচ্ছে না কেন, মানে সেটিকে আসলে নিজের লাইফস্টাইল মডিফিকেশন বা ভুল ভ্রান্তি এগুলোর কারণে হচ্ছে, নাকি এটি আসলে ওই পরিবার বা জেনেটিক মানে কোন একটা জায়গা থেকে উনি নিয়ে আসছেন? ঘটনাটি কি আসলে? দারুণ প্রশ্ন করেছেন। আমরা কিন্তু এটা নিয়ে কাজও করছি যে যদি আমরা ধরি যে এই পারিপার্শ্বিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোই দায়ী, সেটি কিন্তু আছে, কিন্তু জেনেটিক ত্রুটিও কিন্তু আছে। আচ্ছা। আর ওই ইনসুলিন রেজিস্ট্যান্স যেটি বারবার চলে আসছে, যেহেতু নাম্বার 1 প্রায় 80% কন্ট্রিবিউশন হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স যে হচ্ছে, এটার পেছনের কারণ আমি সেটাই বলছি, ইনসুলিন রেজিস্ট্যান্স করার কিন্তু জেনেটিক ত্রুটি আছে। কেন বাংলাদেশের মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স এত বেশি? এটি যেমন আমাদের খাদ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত আছে, আমাদের শারীরিক শ্রমহীনতার সাথে যুক্ত আছে, মানসিক চাপ অন্যগুলোর সাথে যুক্ত আছে, নিদ্রাহীনতার প্রভাব আছে, কিন্তু জেনেটিক ত্রুটিও কিন্তু আছে। এবং কিছু কিছু জিন কিন্তু ইতিমধ্যেই আমরা জেনে গেছি, প্রায় 12টা জিন। এখন জিনগুলো কোনটা কতটুকু দায়ী এটি নির্ধারিত হয়নি, কিন্তু এই জিনগুলো যে কোনো না কোনোভাবে দায়ী এটা কিন্তু আমরা জেনে গেছি। তাহলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটু ইন্টারেস্টিং কথা বলি এখানে, যেহেতু আপনি অনেক গভীরে ঢুকেন বলি, আপনার হয়তো পরে আরও অন্য কোনো সময় আরও আমরা ভালো আলোচনা করতে পারবো। এই যে আমরা বারবারই বলছি যে এটি প্রজননক্ষম নারীদেরই সাধারণত হচ্ছে, তাহলে মানে কি এর যার মাসিক শুরু হয় না তার হবে না, তার মাসিক বন্ধ হয়ে গেছে তার হবে না, তাদেরও কিন্তু হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তাহলে তখন আমি কিভাবে বুঝতে পারবো? তখন কিন্তু ওই যে পারিবারিক ধারা এবং জেনেটিক টেস্টগুলো করে আমরা নির্ধারণ করতে পারি। এবং আমি আমার এখন বর্তমান আমার এই দক্ষতা থেকে আমি বলতে পারি যে 7 বছরই 8 বছরের একটা মেয়েকেও মাসিক শুরু হয়, আমি কিন্তু ওর মাকে বলে দিতে পারি যে আপনার কিন্তু এই মেয়েটা এটা হতে পারে। কনফার্ম করা সম্ভব নয় মানে আমরা গবেষণা ভিত্তিক করতে পারবো, কিন্তু জেনারেল অ্যাপ্রোচের মধ্যে আমরা করছি না। আবার আমি 65 বছরের একটা মহিলাকে বলি যে আপনার কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, উনি কিন্তু মানতে যাচ্ছে না, আমি কিন্তু নাচর, উনি চাইলে আমি টেস্ট করতে পারি, আমার ব্যক্তিগতভাবে টেস্ট করার দরকার নেই। তাহলে এটি কিন্তু বাকিটা ওই যে পারিবারিক ধারা এবং জেনেটিক ত্রুটি এর সাথে যুক্ত আছে। আরেকটি দেখেন, আমরা একটা গবেষণা সম্পন্ন করেছি, পাবলিশ হওয়ার পথে আছে, সেটি হলো যে আমাদের ইউনিভার্সিটির বহির্বিভাগে আমাদের ডিপার্টমেন্টে যে মহিলারা আসছেন পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে, শুধু তাকে আমরা বলছি যে আপনার পরিবারের ছেলে এবং মেয়ে উভয় গ্রুপকে আমরা বাসায় গিয়ে বাকি কী করব তার জন্য যেতে চাই। তো কেউ রাজি হলে তাদের বাসায় আমরা লোক পাঠাচ্ছি। ও গিয়ে দেখছে কি যে ওই পরিবারের ওনার খালা যদি পাওয়া যায়, বোন, এদের মধ্যে কার এই রোগটা আছে। আর পুরুষদের ক্ষেত্রে তো এই রোগ থাকবে না, তার ক্ষেত্রে আমরা দেখছি যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। আচ্ছা, এটি কিন্তু অন্যান্য দেশে ওই গবেষণা হয়ে গেছে, দেখা গেছে যে কোনো পরিবারের একজনের যদি থাকে, তার পরিবারের অন্যরা, পুরুষরা শুধু ডায়াবেটিস জনিত ঝুঁকিতে আছে, মহিলারা ডায়াবেটিস এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ঝুঁকিতে আছে। তাহলে এটি কিন্তু একটা ধারাবাহিকতা রয়ে গেছে। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরিবারের একজনকে যদি পেয়ে যায়, তাহলে সে হলো ওই যে টিপ অফ দ্য আইসবার্গ যেরকম বলে, যে খালি উকি দিয়েছে, বাকিরা কিন্তু পানির নিচে রয়ে গেছে, তাদেরকে খুঁজে বের করা দরকার প্রয়োজন। অবশ্যই। ডাক্তার মারুফা মোস্তার আপনার কাছে জানতে চাই যে মানে যে কারণ দিয়ে আসলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হচ্ছে, কারো হচ্ছে পারিবারিক হিস্ট্রির কারণে হচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশনের কারণে হচ্ছে, কিন্তু হয়ে যাওয়ার পরে সেই কারণ অনুযায়ী কি ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হয়ে যায়? আসলে কি হয়? বেসিক কারণটা আসলে জেনেটিক যেটা ব্যাপার আছে সেটা তো আসলে চেঞ্জ করা সম্ভব না, জিন চেঞ্জ করা সম্ভব না। তবে হ্যাঁ, এখানে জেনেটিক মিউটেশন হয়, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, পারিবারিক মানে তার লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে। কিন্তু যে রোগ থেকে আসুক ট্রিটমেন্ট সেম কিনা? হ্যাঁ, মোটামুটি সেম। তার হচ্ছে জীবনযাত্রার যে পরিবর্তন আনতে হবে সেটা করতেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ওবেসিটি বা স্থূলতা থাকে। লাইফস্টাইল মডিফিকেশন বলতে যার ওজন বেশি, ওজন নিয়ন্ত্রণ করা তা না, এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেডেন্টারি লাইফস্টাইল থেকে সরে যারা শুয়ে বসে কাজ করেন, তাদেরকে আসলে অ্যাক্টিভ যদি করা যায়। এমনও দেখা গেছে যে পিসিওএস পেশেন্টে অনেকেই থিন, মানে হচ্ছে তাদের ওয়েট বেশি না, তাদেরও তো পিসিওএস হচ্ছে, কিন্তু তাদেরও আবার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে।
শুধু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে যে মটিয়ে যাবে ব্যাপারটা তা না, এটা ছাড়াও হতে পারে। সুতরাং সবাইকেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির আওতায় আনতে হয়। আর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, ব্যালেন্স ডায়েট, সেটার বিষয়ে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে ব্যালেন্স ডায়েটটা। অনেকে হচ্ছে কম খাচ্ছেন কিন্তু সেটাই সঠিক খাচ্ছেন না। আচ্ছা, তো সেই ব্যাপারে যে এই জিনিসগুলো যদি ঠিক করে দেওয়া হয়, এই ক্ষেত্রে আসলে এটা খুবই ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইফস্টাইল। আমি এখানে একটা পয়েন্ট যুক্ত করি, এটা খুব জরুরি আমাদের জন্য। যেমন ধরেন আমরা দৈহিক স্থূলতা নিয়ে যখন কাজ করি তখন আমরা কিন্তু জানার চেষ্টা করি যে পরিবারের আর কারো এরকম আছে কিনা। এটার গুরুত্বটা হলো যে যাদের পরিবারের আর কারো এরকম নাই, ওই লোকটি শুধু এরকম, তার ক্ষেত্রে কিন্তু ফলাফল খুব ভালো। আচ্ছা, কিন্তু যখন পরিবারের আরও অনেকের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একই কাজ করছি, কিন্তু কাজের তীব্রতা বাড়িয়ে দিতে হচ্ছে, কারণ এখানে ফলাফল ভালো হওয়ার ঝুঁকি আছে। তাহলে এখানে জেনেটিক ত্রুটিগুলো আছে, ওটা দূর করতে পারবো না, তাহলে বাকিগুলোকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে আসতে হবে। কিন্তু অন্য ক্ষেত্রে হয়তো একটু ধীরে সুস্থে একটু আলগাভাবে করেও আমরা সফল হতে সম্ভাবনা। আমি যদি স্যার ওবেসিটির প্রসঙ্গে একটু ডিরেক্ট যাই, যে যেমন বলা হচ্ছে যে পিসিওএস যাদের, তাদের 50% ক্ষেত্রে তারা মোটা, একটা গবেষণা আসলে বলছে। কিন্তু এই স্থূলকায় যারা আছেন তারা কি আসলে যদি এটা কন্ট্রোল করতে পারেন, পিসিওএস কতটুকু কন্ট্রোল হয়? প্রথম তথ্যটা খুব ভালো বলেছেন। এটা আমরা সারা পৃথিবীর সবচেয়ে বড় যারা এই কাজটি করেন, এখন আমরা সারা পৃথিবীতে গাইডলাইন মেনে চিকিৎসা দিচ্ছি। তার যে প্রধান, উনি মোনাশ ইউনিভার্সিটির প্রফেসর হেলেনা টেট, তাকেও আমরা বোঝাতে সমর্থ হয়েছি যে আমরা বাংলাদেশ, ভারত, আমাদের দেশের যে মেয়েরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত, এদের কিন্তু বড় অংশ স্থূলকায় নয়। আচ্ছা, তাহলে এটার আলাদা কারণ আছে, তার মধ্যে জেনেটিক একটা কারণ। এটা কিন্তু বোঝাটা জরুরি এই কারণে যে না হলে কিন্তু ওই যখন ওই পরিবারের মেয়েটি মানে দৈহিক ওজন ঠিক আছে, বাকিরা কিন্তু এটা নিয়ে ভাবছে না, কিন্তু ভাবার কিন্তু কারণ ছিল। তাহলে এটা একটা ইস্যু। দ্বিতীয় হলো, তাহলে আপনার যে পরের প্রসঙ্গ যে ওজন কমালে লাভ হয় কিনা, ব্যাপক লাভ হয়, ব্যাপক লাভ। এবং আমরা একটা গবেষণা করছি এর মধ্যে যে ওজন কমার ওষুধ দিয়ে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের লাভ কতটুকু, সেটাই কিন্তু গবেষণা হয়েছে। কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম গবেষণা শুরু করেছি। ফলাফল হলে আমরা নিশ্চয়ই পরে এটা নিয়ে আলোচনা কতজনের মধ্যে করছেন? এবং এখানে একটা ইন্টারেস্টিং তথ্য বলি যে বারবারই কিন্তু আলোচনা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মহিলাদের সন্তান নিতে সমস্যা হতে পারে। এখন ওজন কমাবার যে ওষুধগুলো দিচ্ছি, তো সেগুলো দিয়ে তো ওজন কমছে, তো যখন ওই ওষুধ দেওয়া হচ্ছে তখন কিন্তু ওনাকে বারবারই বলা হচ্ছে যে এই ওষুধ চলাকালীন সময় আপনার সন্তান নিতে পারবেন না। কিন্তু ওজন কমিয়ে ওনার পরিবেশ এতই ভালো হয়ে গেছে, উনি বোঝার আগে কনসেপ্ট করে ফেলেছেন। তাহলে ম্যাজিকের মতো কাজ করে, ওজন কমাটাই হলো সবচেয়ে বড় এখানে ফ্যাক্টরে দাঁড়াচ্ছে। কিন্তু তাহলে যার ওজন স্বাভাবিক ছিল উনি কি করবেন? ইন্টারেস্টিং হলো, তার ওজন কমলে তার লাভ আরও বেশি। মনে করেন ওনার ওজনের টার্গেট ছিল 56 কেজি, ওজন আছে 56 কেজি, তাহলে ওনার যখন 54 কেজিতে আসবে, ফলাফল কিন্তু ওনার চেয়ে যার ওজন 80 কেজি থেকে 56 কেজি আসতে হতো, তার চেয়ে 2 কেজি কমিয়ে অনেক বেশি লাভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যে কোনো মাত্রায় ওজন কমলেই লাভ হবে। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার মারুফা মোস্তারি, আপনার কাছে জানতে চাই যে ওবেসিটি বা স্থূলতা, মানে এটি রিডাকশানে যে পরিমাণ লাভ হয়, সেই পরিমাণ কাজ কি আসলে মানুষ করছে কিনা, মানে ওই ওজন কমানোর জন্যে কতটা চেষ্টা করছে, আর এটা করতে গিয়ে আসলে ভুল পথে কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে, দুটোই জানতে চাই। খুবই ইন্টারেস্টিং। আসলে এই ওজন কমানোর জন্য সবাই শর্টকাট চাই। আমরা যতই বলি আপনি একটু এক্সারসাইজ করেন, ব্যালেন্স ডায়েট খান, ওরা চাই ওষুধ দেন, ক্র্যাশ প্রোগ্রাম চাই। জি, ক্র্যাশ প্রোগ্রাম চাই। এবং তারা এটাও বলে যে ওই টি খেলে বা ওই কফি খেলে তো ওজন কমে যায়, ওটা কি খাবো কিনা। বা অনেকে এইসব পদ্ধতি অলরেডি পালন করেই এসেছে। আর খাবার দাবারের ক্ষেত্রে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থাপনা আছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং, কিটো ডায়েট, এগুলোও অনেকে ফলো করে। আমরা বলার পরেও আমরা যদি বলি যে আসলে আপনি ব্যালেন্স ডায়েট খেলেই হবে, কিন্তু অনেক সময় তারা এটার উপর বিশ্বাস রাখতে চায় না, ওরা শর্টকাটে চায়। খুব অল্প সময়ই তারা হয়তো, যেহেতু ইয়াং মেয়েদের হয়, তারা খুব শর্টকাট চায়, যে সামনে বিয়ে আছে বা প্রোগ্রাম আছে, তারা শর্টকাটে ওজন কমাতে চায় এবং যথারীতি তারা ভুল পথে চলে যায়।
আর পরে যখন আসে অনেকগুলা গন্ডগোল পাকিয়ে আসেন আর দেখা যায় গন্ডগোলগুলো হ্যাঁ যদি একটু বলেন গন্ডগোল তাহলে একটু তাদের জন্য বুঝতে গন্ডগোলটা কি গন্ডগোল হচ্ছে করে? শর্ট টাইমের জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওজন কমেও যায়, কিন্তু তার পরিবর্তে তার যে এক্সট্রিম উইকনেস, অতি দুর্বলতা, তারপরে তার স্কিনের ক্ষতি হয়, মলিনতা চলে আসে, হেয়ার লস হয়, মাসিক হয়তো সাময়িকভাবে ঠিক হলেও আবারও গন্ডগোল হয় যে আবার হচ্ছে না বা বারবার হচ্ছে, মানে সমস্যা তখন বহুমুখী হয়ে যায়। বহুমুখী হয়ে যায়। ফ্যাটি লিভার যেটা হতো তার গ্রেড 1 ছিল, গ্রেড 2 তে চলে গেছে। আমরা জানি কোনো কোনো খাবার ব্যবস্থাপনায় ফ্যাটের পরিমাণ বেশি খেতে হয়, বেশি রাখতে হয়, বিশেষ করে কিটো ডায়েট। সেক্ষেত্রে দেখা গেছে তার ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ সাময়িকভাবে কমলেও যখন আসেন রিবাউন্ড আকারে বেড়ে যায়। তার তো ফ্যাট লস কিছুটা হলেও আবার দেখা যায় পরবর্তীতে যখন আছে তার মাসেল লস হয়ে গেছে, তার এক্সট্রিম উইকনেস। তো সে আসলে কেউ এমনও ঘটনা ঘটেছে কাউকে কাউকে হসপিটালাইজডও করতে হয়েছে। বিভিন্ন রকমের, যেমন ওয়াটার ফাস্টিং, এখন বিভিন্ন রকমের খাবার ব্যবস্থাপনা প্রচলন আছে। আমি শুধু এখান থেকে জানতে চাই তাহলে আইডিয়াল পদ্ধতি আপনি অন্য একটি অনুষ্ঠানে বলেছিলেন, আজকেও একটু জানতে চাই আর কি। জি, এখানে প্রথম কথা হলো আমি একটু মানে সহজ, যেহেতু বিভিন্ন মানুষ শুনছেন, সহজ করে বলি যে বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে মাটি কিন্তু শুকাবে না, কিন্তু আমরা বৃষ্টির মধ্যে শুকনা মাটি যাচ্ছি, এটা কিন্তু হবে না। তাহলে যে কারণে ঘটনাটি ঘটেছে ওই কারণটাকে টার্গেট করে আমাকে আগাতে হবে। কিন্তু ধৈর্য, আমাদের অধৈর্য, সবসময় আমরা অধৈর্য, এখানে অধৈর্য। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাপন পরিবর্তন সবসময় দীর্ঘস্থায়ীভাবে ভেবে চিন্তে আগাতে হবে। কিন্তু এখানে যে সমস্যাটি হলো যে ওনাকে একটি নির্দিষ্ট ধরনের খাবার, এই খাবার কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কোনো খাবার নেই। খাবার হলো ওনার ওই বয়সে ওনার যে প্রাত্যহিক ক্যালোরি খরচ, ওনার যেমন এইগুলো তো বেশিরভাগ বয়সী, মানে এই 19 বছরের বেশি কম বয়সী মেয়ের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি এখানে। তাহলে এখানে একটা বাড়ন্ত বয়স, উনি নিজের এখন দৈহিক কাঠামো ঠিক রাখবেন, প্রজননক্ষম এটি ঠিক রাখবেন এবং নিজের বৃদ্ধি ঠিক রাখবেন, সেটি ঠিক রেখে যে খাবারটি খাওয়া উচিত সেটাই খেতে হবে। একই সাথে বাংলাদেশ যেহেতু জেনেটিক ত্রুটি তো আছেই, পরিবেশগত বিভিন্ন কারণে আমরা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটি আছে, সে একই সূত্রে বাধা। কিন্তু যেহেতু প্রথম যে পরিবর্তনটি হয় সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং পরবর্তী ঘটনা, তাহলে এখানে আমাকে যে ঘটনাটি ঘটাতে হবে যে আমার প্রতিদিনের যে পরিমাণ ক্যালোরি খরচ এবং যে পরিমাণ আমি গ্রহণ করছি এর মধ্যে একটা সমতা আনতে হবে, এবং কিন্তু একদিনের নয়। যেমন অনেকে করে কি, যখন আমরা বললাম যে আপনি এই পদ্ধতিতে খাবেন, যে আপনার 1200 কিলো ক্যালোরি খরচ প্রতিদিন, আপনি 1150 খাবেন, তো উনি মনে করেন ঠিকঠাক মতো চলছিলেন, খালার বিয়ে, বান্ধবীর জন্মদিন, হ্যাঁ এসব করে বাকিরা বোঝাচ্ছে একদিন এরকম না মানলে আর কি হবে, ব্যাপার না। কিন্তু একদিন না মেনে উনি ক্ষতিটা করলেন, পরের দিন তো এটা সংশোধন করলেন না, তো এটা কিন্তু চলছে। আমি যতই বলি একটা মেয়েকে যে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যে তোমার জন্য 6400 স্টেপ প্রতিদিন হাঁটতে হবে, 3 কিলোমিটার হাঁটতে হবে, এটা কি সকলে করবে, পারবে চাইলেই? তাহলে এই প্রতিবন্ধকতা তো থেকেই গেল। তাহলে কী করতে পারে বিকল্প? ঘরের মধ্যে হাঁটতে পারে, ঘরে গিয়ে তো হচ্ছে না। এবং আরও ইন্টারেস্টিং হলো, যখন আমাকে বলে, আমি খুব সতর্ক হয়ে যাই যে আমি তাহলে ট্রেডমিলে হাঁটবো। তা আমি বললাম যে ট্রেডমিল হলো একটা দুঃখী মেশিন, অনেকেই খুব আগ্রহ নিয়ে কিনে, কিছুদিন পরে কাপড় শুকায় এবং এরপরে কাকে দিবে ওই লোক খোঁজে, কার না হলে ডিসকাউন্টে বিক্রি করে দিচ্ছে। তো ওই ধারা কিন্তু হবে না। তাহলে জীবনযাপনের একটা মনের মধ্যে গুছিয়ে নিতে হবে, কিন্তু বাধাটা কোথ থেকে? তো একটা 18 বা 17 বছরের মেয়ে একটা নতুন পদ্ধতি আমি যেটা বলে দিলাম সেটি মেনে চলবে, যদি তার পরিবার সহযোগিতা না করে পারবে? এবং বাংলাদেশে কয়টা পরিবার আছে সহযোগিতা করছে? সবাই তো ওই যে খারাপ ধারাটার মধ্যে, ওর মধ্যেই বসবাস করছি আমরা। তাহলে একটা হলিস্টিক, মানে সামগ্রিক পরিবর্তনের একটা ধারা তৈরি করতে হবে, যে এই যে আদর্শ জীবনযাপন যেটি এই মেয়েটির জন্য এখন পলিসিস্টিক ওভারি সিনড্রোম না হতে সাহায্য করবে, হয়ে গেলে সেটিকে চিকিৎসা করতে সাহায্য করবে, যাদের স্থূলতা আছে সেটি কমাতে সাহায্য করবে, যার দৈহিক স্থূলতা নাই সেটি না হওয়ার জন্য সাহায্য করবে, ডায়াবেটিস যার নাই তারকে প্রতিরোধ করবে, যারা আছে তার চিকিৎসা করতে সাহায্য করবে। আমার পরিবার, আপনার পরিবার, ওনার পরিবার, সকল পরিবারই এভাবে চলবো, সকল প্রতিষ্ঠান এইভাবে চলবে, রাষ্ট্র এইভাবে চলবে, তাইলে কিন্তু ভালো চলতে পারে। না হলে যে মেয়েটিকে আজকে আমি বোঝাতে সমর্থ হলাম, বাসায় দেওয়ার পরে বাকি সকল পরিস্থিতি ওকে এখান থেকে সরিয়ে আনতে সাহায্য করছে, বাধ্য করছে, সাহায্য না বাধ্য করছে। এটা নিয়ে ফলাফল ছাড়া আমরা আসলে উতরে যেতে পারি না অনেক কারণে। ডাক্তার মারুফা মোস্তারি, আপনার কাছে জানবো যে আমরা
এক জায়গায় আলোচনা করছিলাম যে এই লাইফস্টাইল মডিফিকেশনকে ধরে মানুষের যে বিজনেস, অনেকগুলো গন্ডগোল পাকিয়ে রোগীরা আসছে, নারীরা আসছে। আমি জানতে চাই যে যাদের এই যে চুল গজাচ্ছে, অবাঞ্ছিত লোম হচ্ছে, তারাও আসলে অনেক ধরনের ভুল জায়গায় এসে কি ধরনের 12টা বাজিয়ে আসছেন, সেটার চিত্র আপনার কাছে জানতে চাই। যে অনেকে আসলে যে মেইন যে ফোকাসড যে হরমোনের গন্ডগোল, ওটাকে ফোকাস না করে যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট নেয়, সেই ক্ষেত্রে আসলে খুব বেশি Ultimately ফল লাভটা পাওয়া যায় হবে না। না আর হ্যাঁ, কি। যেমন অনেকে পশমটা পার্লারে গিয়ে তুলে ফেলছে, বা বিভিন্ন বাণিজ্যিক কিছু প্রতিষ্ঠান আছে যেখানে লেজার করছেন, সেখানে হয়তো একজন ডক্টরও নাই। তো এই ধরনের জায়গা থেকে যখন লেজার করে আসেন, অনেকগুলো টাকা খরচ অলরেডি করে ফেলেন, কিন্তু ফল তেমন একটা পায় না, তখনই আমাদের কাছে আসেন। তখন হয়তো কোনো একজন ডক্টর রেফার করেন যে আপনি আগে হরমোনের ট্রিটমেন্টটা নেন, আর হরমোনের ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন আবার লেজার করেন, তখন কিন্তু আসলে দীর্ঘস্থায়ী একটা ফলাফল পাওয়া যায়। এখানে আসলে ওনাদের দোষ হচ্ছে ওনাদের অজ্ঞতা। তো ওনারা আসলে এখন আসলে মিডিয়া নির্ভর, যেহেতু ফেসবুক বা যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ওখানে যে বিজ্ঞাপনগুলো দেখেই কিন্তু চলে যাচ্ছেন তারা যারা আসলে এই লাইনের লোক। জি হ্যাঁ, এখন কতটুকু তার হরমোনাল, কতটুকু ডিজিজ, এটা যে একটা রোগ, সেটা সম্পর্কে আসলে অবহিত না। এটাও একটা রোগ, এটাই হরমোনজনিত রোগ, এটা সম্পর্কে অবহিত না। তো আসলে এখানে অ্যাওয়ারনেসটাই বেশি দরকার। মিডিয়াও ভূমিকা পালন করছে, আর আমরাও যথারীতি বলার চেষ্টা করছি। তো এটা সম্পর্কে আবার অনেকে হচ্ছেও, অনেকে কিন্তু এখন হচ্ছে, ধীরে ধীরে জানছে যে এটা একটা হরমোনজনিত সমস্যা আসছে। এবং যারা আসছেন, নিয়মিত থাকছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন বা চিকিৎসা নিচ্ছেন, তারা কিন্তু দীর্ঘস্থায়ী ফলাফলটা পাচ্ছে। ডাক্তার শাহজাদা সেলিম, এই যে 12 বছর বা 15 বছর থেকে 35 যদি আমরা ধরি, এই পুরো টাইমটা, এখানে কোন বয়সের মানুষের আসলে বেশি জটিলতায় ভুগছে, মানে এটির কি কোনো পরিসংখ্যান আছে? যদি আমরা সংখ্যা বলি যে মানে রোগ ধরা পড়ছে কোন সময়, জি, আমরা কিন্তু যে গবেষণাটি শেষ করেছি, যেটি প্রকাশিত হবে খুব দ্রুত, আমরা আশা করি মাস 2-এর মধ্যে প্রকাশিত হয়ে যাবে। সেখানেও কিন্তু আমরা পেয়েছি যে এই 20 বছরের আগের মেয়েদের সংখ্যাই বেশি এখানে। কিন্তু একটা জিনিস আমি শুরুতে যেরকম বলছিলাম, এটা কিন্তু কোনো বয়সে সীমাবদ্ধ নেই, কিন্তু প্রধানত প্রজননক্ষম সময়টাতে বেশি হচ্ছে। তার মধ্যে যদি আমরা পরবর্তী গ্রুপ ধরি, তাহলে 30 বছরের মধ্যে এরা সব দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, এবং 30 থেকে 44 বছরের মধ্যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ গ্রুপ হবে এখানে। এটা শুধু রোগ শনাক্তকরণের। আর যদি জটিলতা মানে অন্য সমস্যা সহ যারা আসছেন তাদের কথা ধরি, সেটি সম্ভবত 20 থেকে 30 বছরের এই গ্রুপটা সবচেয়ে বেশি হবে। কারণ এদের মধ্যে অনেকেরই, যেমন ওনার হয়তো প্রথম 2 বছর মাসিক ঠিক ছিল, তো 3 বছর ঠিক ছিল, তারপর থেকে আর ঠিক নেই। কিন্তু এটা যে ঠিক নেই, এটা যে একটা সমস্যা, ওনার বুঝতে বুঝতে 8, 9, 10 বছর কেটে গেছে। উনি হয়তো 25 বছর বয়সে বা 26 বছর বয়সে আসলেন। কিন্তু সবচেয়ে বেশি আমরা কষ্ট পাচ্ছি যাদেরকে নিয়ে, যেমন বাংলাদেশি পেজে বলি যে এসে বলছে যে স্যার আমার জামাই কিন্তু দুবাই থাকে, 4 বছর হলে বিয়ে হয়েছে, 4 বার আসছে, বাচ্চা হয় নাই, এবার আবার আসবে, আজকে তো এখন আগস্ট মাস, উনি তো নভেম্বরে আসবে, এবার বাচ্চা না হলে কিন্তু আমার অবস্থা শেষ। তাহলে এইটা তো শুরু থেকেই একদম প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে চিকিৎসা করে এখন কিন্তু টোটালি ওষুধবিহীন অবস্থাতে উনি সন্তান নিতে পারবেন, আমরা সেই অবস্থায় পৌঁছে অপেক্ষা করতে পারতাম। কিন্তু এখন উনি এসে বলছেন যে 7 মাস বা 6 মাস সময় আছে, এর মধ্যে যা কিছু করার করতে হবে। তো তখন কাজ শুরু করছি, এরা কিন্তু জটিলতার একদম সবচেয়ে খারাপ অবস্থায় আছে। তো কাজ শুরু করছি, সফল হওয়া ব্যর্থ হওয়ার মধ্যে একটা মাঝামাঝি 50-50 চান্সে থেকে যাচ্ছি। আরেকটি গ্রুপ হলো, মারুফা একটু বলেছেন যে মুখে অবাঞ্ছিত লোম ও সরাসরি লোম দূর করার পদ্ধতিতে চলে গেছে। আমি যে ঘটনাটি বললাম যে বৃষ্টি আগে থামতে হবে, তারপরে মাটি শুকাবে, বৃষ্টি কোনো বালাই নাই, উনি খালি মাটি শুকাবার জন্য বাতাস দিচ্ছেন, এটা কিন্তু হবে না। এতে কারো কারো হয় কি যে ওই স্কিনটা কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। কারো কারো দেখা গেলো বাইরে থেকে বোঝাই যায় যে এবড়ো তেবড়ো হয়ে গেছে, ঠিক হয়ে মানে পুরো হয়ে গেছে। একটা মেয়ে বয়স যদি মনে করেন 30, 24, 32 বছর হয়, যার মুখের চামড়া এরকম হয়ে গেছে, সে কি আর বাইরে বেরোতে পারবে? আর এটা কিন্তু একদম খুব সস্তা চিকিৎসা নয়, মোটামুটি ব্যয়বহুল। তাহলে যাই কিছু করি, যত আগে শুরু করব তত লাভ, এবং যত সময় যাবে তত ক্ষতি। এখানে আমি আরেকটা হিসাব বলি, যেটা অন্যরাও যদি বুঝে ফেলেন সুবিধা হবে। সেটি হলো এই যে লোম যত বেশি চিকিৎসা করে তত বেশি ফল পাওয়ার সম্ভাবনা কম। বোঝা গেল? তাহলে যাদের মুখে লোম তেমন নাই অথবা সামান্য আছে, তাদের ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আগামী 5-7 মাসের মধ্যে চিকিৎসা শেষ করে উনি যে ফলাফল চাচ্ছেন সেটি পাবেন। কিন্তু যাদের লোম অনেক বেশি হয়ে গেছে,
তাদের ক্ষেত্রে আমরা কিন্তু চিকিৎসা করলে ফলাফল হবে কি পাবো কি পাবো না এটা বলাটা খুব দুরূহ। তাহলে যাদের এই লোমটা কিন্তু অনেকেই খুব ব্যথিত করছে, কারণ একটা মেয়ে এই বয়সে তো সে তো সৌন্দর্য সচেতন, খালি স্বাস্থ্য সচেতন নয়, সেখানে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়ালো এটি। তাহলে এটিকে কিন্তু আমরা খুব গুরুত্ব দিচ্ছি, কিন্তু একই সাথে মেসেজটাকে পরিষ্কার করতে চাই যে এই সমস্যাটি যখন শুরু হয়েছে তখনই আপনি যদি আমাদের কাছে আসতে পারেন, তাহলে আমাদের যে কাজটুকু আমরা করে একজন ডার্মাটোলজিস্টকে যখন পাঠাতে হবে, পাঠিয়ে দিলে আপনি খুব দ্রুত চিকিৎসা সম্পন্ন করে ওষুধমুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারবেন। বরং সে আপনার কাছে না এসে নিজেই নিজ দায়িত্বে গিয়ে লেজার করে ওই লোমটা হয়তো উঠাচ্ছেন, কিন্তু তার ইন্টারনাল সমস্যার সমাধান তখনও হয়নি। ধন্যবাদ ডাক্তার মারুফা মোস্তারি। আমরা শুনেই থাকি যে বন্ধ্যাত্বের সাথে এই পিসিওস এর সমস্যাটি খুবই গভীর। মানে পিসিওস কত বেশি প্রভাবিত করছে, বা পিসিওস থেকে যদি সে পরিত্রাণ পায় তাহলে তার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে কিনা, মানে সেই পরিসংখ্যানটা কেমন? জি, আসলে পিসিওএস একটা লাইফ লং ডিজিজ। এটা হচ্ছে কন্ট্রোলেবল, কিউরেবল না। এটা আগে মেনে নিতে হবে যে এটা নিরাময়যোগ্য না, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। এখন বন্ধ্যাত্বের মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে পিসিওএস রোগী। এমন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বন্ধ্যাত্বের ট্রিটমেন্টের মধ্যে পিসিওএস এর ট্রিটমেন্ট সাফল্যের হার কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা। যদি ওয়েট রিডাকশন হয়, তার ওভুলেশন হবে, অর্থাৎ তার পিরিয়ডটা রেগুলার হবে, তার এমনি কনসিভ হবে। এটা একটা ইম্পর্টেন্ট। আর এখানে সময় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। যদি দেরিতে আসে তাদের ক্ষেত্রে সফলতার হারটা অনেক কম, কিন্তু যারা আর্লি ট্রিটমেন্ট নেয় তাদের কিন্তু খুব সফলভাবেই প্রেগনেন্সি অ্যাচিভ হয়। জি। তো এটা আসলে আশা রাখতে পারে যে পিসিওএস হলে মাদের একটা উদ্বিগ্ন থাকে যে মায়েরা যে এই যে সমস্যা, এটা হলে ভবিষ্যতে তার বাচ্চা নিতে সমস্যা হবে কিনা। মেয়েটাও হতো বাচ্চা, মেয়েটা হতো 15-16 বছর, সেও বাচ্চা, তখন মা উদ্বিগ্ন থাকে যে তার বিয়ের পর বাচ্চা নিতে সমস্যা হবে কিনা। আসলে এটা তো ডিপেন্ড করতেছে সে কতটুকু মেনটেন করতে পারছে, সে কতটুকু লাইফস্টাইল মডিফিকেশন করতে পারছে, কতটুকু সফলভাবে সে ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারছে। এই ক্ষেত্রে যদি সে ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারে, তার যদি প্যারামিটার ঠিক থাকে, তাহলে কনসেপ্টে কোনো সমস্যা হয় না। কিন্তু সে যদি এটা মেনটেন না করে তাহলে কিন্তু তার সমস্যা হবে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটু ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার শাহজাদা সেলিম, আপনার কাছে জানবো যে আমরা যদি পুরো সমস্যাটাকে পরিত্রাণের পথ আসলে বলি, এখানে ওষুধের রোল কত পার্সেন্ট, আর লাইফস্টাইল মডিফিকেশন বা অন্য কিছু এর সঙ্গে আছে কিনা? জি, ধন্যবাদ। এটি কিন্তু আমাদের বুঝতেই হবে, আসলে খালি সমস্যা বলে তো লাভ নাই, সমাধানও বলতে হবে। আরেকটা আমি আগের আলোচনার সূত্র ধরে আমাদের ইউনিভার্সিটির একটি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, যেখানে বন্ধ্যাত্ব নিয়েই চিকিৎসার জন্য আছে ইনফার্টিলিটি ক্লিনিকে, সেখানকার প্রকাশিত একটি গবেষণার ফলাফল বলি। আমাদের এখানে যারা আসছেন ওই গবেষণা প্রকাশিত হয়ে তখন দেখা গেছে যে এইখানে এই ইনফার্টিলিটি ক্লিনিক আমাদের ইউনিভার্সিটিতে যারা এসেছেন তাদের ওই মেয়েদের কথা বলছি, ছেলেদের নয়, এই মেয়েদের প্রায় 84% পলিসিস্টিক ওভারি সিনড্রোম ছিল। তাহলে ব্যাপকতার মাত্রাটা দেখেন কত উপরে। ঠিক আছে, এখন আমরা চিকিৎসায় যদি করি, তাহলে চিকিৎসাতে আমরা কিন্তু বারবারই বলতেছি যে কারণটাকে হাত দিতে হবে। কারণে হাত দেওয়া না দিয়ে ডালপালা নিয়ে টানাটানি করে গোড়ায় হাত না দিলে কোনো ফল পাওয়ার সম্ভাবনা নেই। এবং এখানে কিন্তু এই বাস্তবতাটাই আমাদের ক্ষেত্রে খুব বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। কারণ আমরা কিন্তু অনেক সমস্যার মতোই খুব সুগভীরে না ঢেকে খালি উপরে সমস্যার সমাধানের চেষ্টা করছি এবং ফলাফল ভালো হচ্ছে না। কিন্তু আমরা যদি বারবারই যেটা চেষ্টা করছি, আমাদের গাইডলাইনও আমরা সেটা ফোকাস করছি, চিকিৎসকরাও কিন্তু বারবার যুদ্ধ করে যাচ্ছি যে আপনি ওষুধ যখন লাগবে ওষুধ তখন দেওয়া হবে, যে ওষুধ লাগবে সেটি দেওয়া হবে, কিন্তু আপনাকে এখন ওজন আছে 70 কেজি, আপনার হওয়া উচিত 54 কেজি, আমরা সেখানে পৌঁছতে চাই। তার রুটম্যাপ কী হবে সেটা আমরা ঠিক করি। তার জন্য দুইটা প্রধান পদ্ধতি হবে, একটি হলো খাদ্য ব্যবস্থাপনা আর একটি হলো শারীরিক শ্রম। সেটিও কিন্তু পরিষ্কারভাবে আমি যেটা করি ব্যক্তিগতভাবে, যখন রোগী দেখি আমি কিন্তু শুরুতেই ওষুধ লেখার আগে এটা লিখি, কারণ আপনি শুরুতে লিখেছেন তার গুরুত্ব, শেষে লিখেছেন তার গুরুত্ব এক হবে না। তাহলে আমি প্রথমেই বলি যে আপনার খাদ্য তালিকা এত, আপনি এতদিন এই সপ্তাহে এইভাবে হাঁটবেন। আসলে কিন্তু মানুষ কিন্তু প্রথমে প্রেসক্রিপশনে সে ওষুধটা খুঁজে বেড়ায়। হ্যাঁ, এর লিখে না, কিন্তু আপনি যদি সব শেষে লেখেন যে আপনি হাঁটবেন, ও তার আগে যাওয়ার আগে উনি ওষুধ খায় সম্পন্ন করে বসে আছে।
তো এই জন্য প্রথমেই আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তুমি আগে এটা করো, এটা শেষ করো, রুগীকে বুঝাও, তারপরে বলে। রুগী কিন্তু বলে যে ওষুধ দিবেন না, ধরে ধরেন আগে এটুকু আপনি বুঝেন, প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা করেন, ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধ তো চটচট করে লিখে ফেলতে পারবো। তো তারপরে যখন আমরা যদি ফলাফলের কথা বলি, আমি যদিও এভাবে গবেষণা নাই, কিন্তু অনুমান করি যদি আমরা মোট ফল ধরি 100, তার ক্ষেত্রে 60 থেকে 80% ফল নির্ভর করবে শুধু জীবনযাপন পরিবর্তনের উপরে। তাহলে এই 20 থেকে 40% ওষুধের উপরে নির্ভর করবে। মানে এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে খাবারের কথা আপনি বলছেন? খাবার 1 নম্বর, শারীরিক শ্রম 2 নম্বর। আচ্ছা, এই দুটো মিলে লাইফস্টাইল মডিফিকেশন, আর বাকি হলো ওষুধ। কিন্তু আমি এই জন্য ওষুধের পিছিয়ে আছে, যখনই ওষুধ লিখে ফেললাম উনি কিন্তু ওই শারীরিক শ্রম, খাদ্য ব্যবস্থা থেকে আর নজর থাকবে না, এবং এখানে কিন্তু ফলাফল খুব খারাপ হতে বাধ্য। তার মানে তো মানে ডাক্তারদেরও সেই প্রশিক্ষণ দরকার, বা এই জিনিসটা তো তাদের মাথাতেও দেয়া উচিত। না, এই টেকনিকটাই অ্যাপ্লাই করতে হবে যে আপনি প্রথমেই জীবনযাপন ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, রোগী রেসপন্স কেমন, বুঝেছে কি বুঝেনি, না বুঝতে তাহলে আমাকে অন্য পদ্ধতিতে আবার বলতে হবে। কিন্তু আপনি যেটি লিখছেন বা আপনি যে প্র্যাকটিসটি করছেন, মানে সেটিকে আসলে আপনার আবিষ্কার করা নাকি আপনি এটা কোথা থেকে পেয়েছেন, মানে আমি এমনি জানতে চাচ্ছি। না, আমরা তো কিছু আবিষ্কার করি না বাংলাদেশে। আমরা বাংলাদেশে গবেষণা হলো অন্যরা করেছে তার কাছাকাছি একটা কিছু করি, এটা কিন্তু নির্মমতা, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমরা কিন্তু মৌলিক আবিষ্কার, আমি কিন্তু সবসময় বলি যে আমরা এখন উই আর ডিসকভারিং, উই আর নট ইনভেন্টিং, মানে ইংরেজিটার দ্বারা আমরা হয়তো গবেষণা করছি, গবেষণাগুলো এরকম যে অনেক মৌলিক গবেষণা করছি, এটা কিন্তু খুব কম, তারপরেও তো করছি আমরা, সেটাও ভালো। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা করি যে যদি আমি আমার দৃষ্টিভঙ্গিটা আমারটাই ঠিক করতে না পারি, তাহলে আমি কিভাবে আশা করবো যে রুগীটা ঠিক করবে? বটে। ডাক্তার মারুফা মোস্তারি, মানে স্যার যেমন বলছিলেন যে তিনি এই পদ্ধতিতে যান, এটা আমারই ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো শুনে। কিন্তু কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের যে একটা খুব ইউনিফাইড একটা পথ তৈরি হয়েছে, যেটা বার্ডেম করছে, মানে সারা বাংলাদেশে একটা একই পদ্ধতিতে তাদেরকে কাউন্সেলিং করছে, পিসিওএসের ক্ষেত্রে কি আসলে এই ব্যক্তি চিকিৎসক যদি তিনি ইনফর্মড হন, মানুষকে পরিষ্কার করতে পারেন, সেটি কি তার উপরে নির্ভর করছে, নাকি পিসিওএসের ক্ষেত্রেও মানুষের ওই কাউন্সেলিংয়ের ওই জায়গাটা সুন্দর হয়েছে? বোধহয় হয়নি, সবাই আসলে অত সুন্দর করে আসলে ওই কাউন্সেলিংটা করছে না। এই ক্ষেত্রে আসলে যারা এন্ডোক্রাইনোলজিস্টরা আছেন, আমার মনে হয় সবাই একই পদ্ধতি পালন করছেন, করেন, কারণ আপনারা একটা টেরিটরিতে সেই আলোচনাগুলো করেন। জি, আমরা কিন্তু প্রথমেই লাইফস্টাইল সম্পর্কেই বলি পিসিওএস এর ক্ষেত্রে, কারণ এখানে এটা আসলে বেসিক্যালি একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আচ্ছা, হ্যাঁ, তার হয়তো সুপ্ত একটা রিস্ক ফ্যাক্টর আছে পিসিওএস হওয়ার, কিন্তু সেটাকে অ্যাগ্রাভেট করতেছে তার এই যে আনহেলদি লাইফস্টাইল। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় লাইফস্টাইল। প্রথমেই কিন্তু লাইফস্টাইল আমরা যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ সম্পর্কে বলে থাকি, আর অবশ্যই এটা তো এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গাইডলাইনই আছে লাইফস্টাইল, যে আপনাকে এক্সারসাইজ করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, এটা সবার ক্ষেত্রেই। এখন যার রোগ হয়েছে তারা আমাদের কাছে আসে, এই জন্য আমরা তাদেরকে বলি, কিন্তু এটা আসলে সবার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, যে সুস্থ তার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তো এখন লাইফস্টাইল মডিফিকেশন আসলে যে পরিবেশ লাগে, একটু আগে উনি বলেছেন আমার সহবক্তা, পরিবেশটা আসলে নাই। বিশেষ করে যখনই বলি আপনার বাচ্চাকে বা আপনার মেয়েকে এক্সারসাইজ করতে হবে, তখনই বলি না, ওর তো সময় নেই, ও বিকালে টিউশনে যায়, সকালে স্কুলে যায়, রাতে পড়ে, রাত জেগে পড়ে, এই যে রাত জাগার কারণে ওনার সব সময় নষ্ট হচ্ছে। এখানে এটাই বোঝা যাচ্ছে তার পরিবেশ বা তার পরিবারও তার ফেভারে নাই। হ্যাঁ, কেউ কেউ ফেভারে থাকে, সেই ক্ষেত্রে হয়তো সে রিলাক্টেন্ট থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে পরিবারই তার ফেভারে নাই, একটা পরিবেশও সৃষ্টি করে না। বাচ্চা হাঁটার সময় নেই, সে কখন হাঁটবে বা এক্সারসাইজ কখন করবে? একটা 13 বছর 14 বছরের মেয়ে, সে নিশ্চয়ই এক্সারসাইজ না, একটা খেলবে, খেলাধুলা করবে বিকেলবেলা বা অফ টাইমে, কিন্তু সেই পরিবেশ এবং পরিবারের যে সহযোগিতা সেটা কিন্তু আসলে নাই, যার কারণে সেখান থেকে বিমুখ। আর আরেকটা ইম্পর্টেন্ট, রাত জেগে পড়াশোনা করা বা রাত জেগে ডিভাইস নির্ভর যে পড়াশোনা বা দেখা বিনোদন, এটা আসলে এটাও খুবই ক্ষতি করছে, কারণ এখানে স্ট্রেস হরমোনটা বেশি থাকছে, যার কারণে তার ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ছে। সুতরাং সঠিক সময়ে ঘুমোতে যাওয়া এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর লাইফস্টাইলের মধ্যে। ডাক্তার মারুফা মোস্তারি এটা খুবই সুন্দর একটা শব্দ বলেছেন, লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে এই শব্দটা ওইভাবে ট্রিগার করা হয় কিনা? না, এটা ঘাটতি আছে। আপনি একটু আগে যে প্রশ্ন করেছিলেন না যে ডাক্তার মারুফাকে, যে জীবনযাপন ব্যবস্থাপনাকে কতটা হাইলাইট করছি, এখানে ডায়াবেটিসের সাথে আপনি তুলনাও করেছেন, এখানে ঘাটতি আছে। ঘাটতি থাকার কারণ হলো যেমন আমরা কিন্তু বাংলাদেশে রোগীর সংখ্যা অনেক বেশি,
সেই অনুসারে সেবার কাঠামো কিন্তু তৈরি হয়নি। তৈরি হওয়ার না কারণে যেখানে আপনি ডায়াবেটিসের যেমন বারডেমের প্রায় ডায়াবেটিস সমিতির প্রায় 94টা সেন্টারে সারা দেশে প্রতিদিন সেন্টার হওয়ার কারণে তো পারছে। হ্যাঁ। এখন আপনি আমাকে আগে বলেছিলেন যে সরকারি কাঠামোতে এর জন্য কোনো জায়গা করা হয়েছে কিনা, যেহেতু নাই সেহেতু কিন্তু খুব গুছিয়ে কিছু করা যাচ্ছে এটা বলার সুযোগ নাই। যে হয়তো আগ্রহী তিনি হয়তো তার রোগীকে কিছুটা করতে পারছেন। গুছিয়ে করাটা জরুরি। এই কারণে আমি এবং ডাক্তার মারুফা কিন্তু বারবারই এটা বলতেছি যে এরা তো এই বয়সী মেয়েটি ওর ইমোশনাল অনেক সমস্যা আছে। বয়সন্ধিকাল পার হয়ে ও মূল ধারায় আসছে, বহু কাঠখড় পোড়াতে হচ্ছে, এটা বাড়ি থেকে বোঝা যায় না। তাহলে আমাদেরকে সকলকে তাকে সহযোগিতা বা সাপোর্ট দিতে হবে। তো সেটাও কিন্তু বাংলাদেশে আমরা এটাকে বোঝাতে পেরেছি তা নয়। কিন্তু এই মেয়েটিকে যদি আমি বলি যে তুমি এইভাবে খাবা, এইভাবে পরিশ্রম করবে, ও বলছে যে আমার তার লেখাপড়া বন্ধ করতে হবে, আমার বাড়ি থেকে ঝামেলা হবে। এখন অন্য দেশ কী করেছে সেটা আমি রেফারেন্সটা পরে দিচ্ছি। জি, প্রথমে যদি আমরা এটা বোঝাতে পারি যে এটিই সমস্যা, তাহলে কিন্তু ওনারা যদি মেনে নেন তাহলে কিন্তু সমাধানের পথ আসবে। তাহলে আমরা যদি আমার অবস্থান থেকে, আমার পরিবার থেকে ওই মেয়েটি যার কথা রুগী ভাবছি সে এটাকে একটি সমস্যার সমাধান করতে হবে, তাহলে কিন্তু প্রথম ধাক্কাতেই কিন্তু আমরা 50% সফল হয়ে গেলাম। তারপরে খালি কি করতে হবে সেটা বাদ রয়ে গেল। তাহলে এটি করতে গেলে আমরা যেটা করতে পারি যে আবারও জীবনযাপনের যে মূল ইস্যু, আমাদের ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাস এবং শ্রমহীন, শারীরিক শ্রমহীন জীবনযাপন, এটাকে আমাদেরকে অন্য ধারায় নিয়ে আসতে হবে। তাহলে খাদ্যাভ্যাস হবে সুস্বাস্থ্যকর আর শ্রমময় জীবন হবে। এবং একটি বাড়ন্ত শিশু বা কিশোর বা যুবতী এই 12, 13, 15, 20 বছর একটু দুরন্ত জীবন থাকবে, বরং ওকে জোর করে থামাতে হবে যে বেশি এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করো না। বরং আমরা ওকে উৎসাহ দিতে পারছি না তুমি দৌড়াদৌড়ি ছোটাছুটি করো, এই জীবনযাপন দিয়ে হবে না। আরেকটা হলো যে যদি এরকম হয়, মনে করেন বাবা মা দুজনেই পেশাজীবী, অথবা পেশাজীবী না হলেও বাসায় থাকলেই যে সে ওভাবে সে সঠিক ক্যালোরি হিসাব করে সুস্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থাপনার মধ্যে খাদ্য তৈরি করছেন তা নয়। তো এখন যারা চাকরি করেন তাদের সমস্যাটা একরকম, যে অতি দ্রুত খাবারটা পৌঁছে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রসেস বা কেনা খাবারটা বেশি সহযোগিতা করছে। কিন্তু যারা বাসায় রান্না করেন তারাই কি খুব সুস্বাস্থ্যকর খাবার তৈরি করছেন তাও কিন্তু নাই। তাহলে নলেজ গ্যাপ, মানে জ্ঞানের একটা বড় ঘাটতি রয়ে গেছে। তাহলে সেটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। আসলে ওই মানে আমরা যদিও একই কথা বারবার বলি যে পাঠ্যপুস্তক হয়ে বেসিক বিষয়গুলো আসলে চলে আসা উচিত। এটা খুব ভালো বলেছেন। আমি কিন্তু আজকেও সুযোগটা নেই, আমরা কিন্তু ওই ছেলে মেয়েদেরকেই ভবিষ্যতের জন্য সুশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী এমন মানুষ বানাতে চাই। তাহলে খালি ছড়া, কবিতা, তথ্য মুখস্থ করালে হবে না। ওর নিজের জীবন কিভাবে সুস্বাস্থ্যকর আগাবে সেটি ওকে একদম অন্তরে ঢুকিয়ে দিতে হবে। এটা তো আসলে একটা সাবজেক্টই হয়ে যাওয়া উচিত। অবশ্যই, কারণ মানুষ 13টা সাবজেক্ট 14টা পড়ে ফেলছে একেবারে ছোটবেলা থেকে, এর মধ্যে স্বাস্থ্যের কিছু আসলে নাই। আছে কিন্তু ব্যালেন্স ডায়েট সম্পর্কে বা এক্সারসাইজ, না, কিন্তু আমরা এই যে পুঁথিগত বিদ্যা, এটি এমন হবে যে শারীরিক শ্রম এবং খাদ্যাভ্যাস এর লিখিত এবং শারীরিক পরীক্ষা দিয়ে তারপরে উপরে দিচ্ছেন যাতে সে না ধরে ওই যে নিচে ইয়ে লেখার মতো। আমি আসবো বা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডাক্তার মারুফা মোস্তারি, আপনার কাছে জানতে চাই তাহলে এখন আমাদের প্রতিরোধের ক্ষেত্রে যাদের সমস্যা আসলে হয়েছে বা যাদের এখনো হয়নি, মানে তারা আসলে মোটা দাগে কোন কোন বিষয়গুলো আসলে ফলো করবে? অবশ্যই একটা স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই ইম্পর্ট্যান্ট। যাদের রোগ নেই তাদের জন্য, যাদের রোগ হচ্ছে বা রিস্ক আছে, যেমন মা খালাদের আছে, তার হইতে পারে, তাদের জন্য তো অবশ্যই এটা প্রিভেন্টেবল। এখন পিসিএস হতে হয়ে গেছে, সেও যদি এটা মেনে চলে তাহলে তার জটিলতা সে প্রিভেন্ট করতে পারবে। কিন্তু এই যে আপনি যে প্রথম দিকে বলছিলেন যে এটা নিয়ন্ত্রণযোগ্য, জি, নিরাময়যোগ্য না, কিন্তু এটি কি সারা জীবনে কি গল্পটা একই রকম কিনা? মানে কোনো একটা জায়গায় গিয়ে কি আসলে হবে যে ঠিক আছে স্টেজ আমার এরকম, বা আমি এখন 35 বছর বয়সে আসছে, আমার এটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, এরকম কি হবে না? না, এরকম হবে না। আসলে সেই লাইফস্টাইল মেইনটেইন করতে না পারলে আসলে এটা নিয়ন্ত্রণ আবার ফিরে আসবে। জি, ফিরে আসবে, বারবারই ফিরে আসবে। ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম। এই গাইডলাইনে কিছুটা পরিবর্তনের কথা শোনা যাচ্ছে, এই পরিবর্তনটা কি, কোন জায়গায় আসলে পরিবর্তন? জি, এটা একটু আমি আগের প্রশ্নের ধারাবাহিকতায় বলি। আমি যখন রোগীকে বলি যে এই রোগটি সম্পর্কে, আমি কিন্তু মেসেজ দিতে বাধ্য, যদিও তাড়াহুড়া থাকলে তাড়াহুড়া করার সুযোগ নেই আসলে।
আমি কিন্তু আবারও সকলকেই বলছি, আমি চিকিৎসকদেরকেও রুগীদেরকেও, রুগীরাও কিন্তু ধৈর্য ধরে কথা শুনবেন, না বুঝতে পারলে যে জিজ্ঞাসা করে বুঝে নেবেন। তাহলে প্রথম বোঝা হলো যে জীবনযাপনের পরিবর্তন কি হবে, চিকিৎসা করে কি লাভ হবে। আপনি তো সেটাই জানতে চাচ্ছিলেন যে এখন আমি কিন্তু চিকিৎসা বন্ধ করে দিতে পারবো, কিন্তু রুগী কিন্তু জীবনযাপন পরিবর্তনের যে পদ্ধতি, সুস্বাস্থ্যকর জীবনযাপনের ধারাটা বজায় রাখবেন। তাহলে এখানে এমন হয় যে আমি হয়তো 6 মাস 7 মাসের মধ্যে টোটাল ওষুধ বন্ধ করে দিয়েছি, কিন্তু তার মধ্যে চিকিৎসা বন্ধ হয় না, কিন্তু চিকিৎসা কিন্তু চলছে, চিকিৎসা রুগী নিজে নিজে করছেন। এই ক্ষেত্রে যদি এমন হয় যে মাসিক অনিয়মিত ছিল, আমি ওষুধ দিয়েছি, মাসিক ঠিক হয়ে গিয়েছে, তাহলে ওর ওষুধ আর দরকার নেই। কিন্তু তার অর্থ এই না যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের চিকিৎসা বন্ধ হলো। এখানে সমস্যাটা অন্যটা হয়, যদি আমি বলি আপনার ওই পরিপ্রেক্ষিতে যাচ্ছি, যে অধিকাংশ রোগী পরবর্তী জীবনে বড় বড় ঝুঁকি নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা সেটি বন্ধ করতে চাই। চিকিৎসাটা কিন্তু সেখানেই টার্গেট করা হয়েছে। তাহলে সবচেয়ে বড় ঝুঁকি হলো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। তো হয়ে গেলে তো আর কিছু করার নাই, আবারও সেই যুদ্ধ যে সুগার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থেকে যাবে, এবং ডায়াবেটিস জনিত জটিলতা তৈরি না হয় তার জন্য আমাদেরকে যুদ্ধটা চালিয়ে যেতে হবে। কিন্তু তার চেয়েও বড় ঘটনা হলো যে এদের কিন্তু অতি দ্রুত হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক ঘটনা করতে পারে। এদের কোলেস্টেরল খারাপ থাকে, সেটিও কিন্তু এখানে এসে ঝুঁকি তৈরি করছে। আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটি গবেষণা করে প্রকাশ করেছি যে যদি আমরা তাদের মধ্যে অবসাদ দেখি, মেজর অবসাদ, যেটা মেজর ডিপ্রেশন বলে, সেটি কিন্তু আমাদের বাংলাদেশের 3 থেকে 5% এই মেয়েদের মধ্যে প্রায় 32% ছিল। আর যদি দুশ্চিন্তা বলি, অ্যাংজাইটি ছিল প্রায় 80%-এর কাছাকাছি, যেটি অন্য ক্ষেত্রে প্রায় 12%। মানে এই রোগীরা মানে তাদের জীবনে মানে কতদিন পর্যন্ত বাঁচে, এটির কি কোনো গবেষণা তো ওইভাবে ইন্টারন্যাশনালি হয়? এটি হয়নি, কিন্তু এটি কিন্তু যদি আমি অন্যভাবে বলি, এই সরাসরি উত্তর দেওয়া যাবে না। যখন এর ডায়াবেটিস ধরা পড়লো, 6 বছর আয়ু কমে গেল। ডায়াবেটিস সাথে হার্ট অ্যাটাক যোগ হলো, 12 বছর আয়ু কমে গেল। তাহলে এরা কিন্তু এর প্রথম সারিতে রয়ে গেছে। মহিলাদের তারা গড়ে অন্তত 5-10 বছরের একটা জটিলতায় পড়ে যায়, অবশ্যই কম বাঁচবেন। দ্বিতীয় হলো আলটিমেটলি কিন্তু চিকিৎসা ব্যয়ের একটা প্রসঙ্গ চলে আসবে। এরা কিন্তু চিকিৎসা করে জীবন কাটাতে হবে এদের। আর যদি আমরা এখন গাইডলাইনের কথা বলি, গাইডলাইনে 2টি বড় পরিবর্তন হয়েছে। একটি হলো যে আমরা এখন এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করছি, যেটা আপনি আগের আলোচনাতে বলেছি, যে খুব কম সংখ্যক পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারবো যে এই রোগটি আছে কি নেই। আর দ্বিতীয় হলো চিকিৎসা কিন্তু আবারও ঘুরপাক খাবে ওই রোগীর খাদ্য ব্যবস্থাপনা এবং শারীরিক শ্রমের উপরে। ওষুধের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে, লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটি কিন্তু আমরা রোগীদেরকে এই তথ্যটি আবারও খুব পরিষ্কারভাবে বোঝাতে চাই যে ওষুধ নিয়ে ভাইবেন না, ওষুধ আমি যেভাবে লিখে দেবো ওটা খেয়ে শেষ করে দিবেন, কিন্তু খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম আপনি যত ভালো মেনে নিতে পারবেন, এই রোগ সমাধান হবে। এর পরবর্তী জটিলতা যেমন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাক, এগুলো সম্ভাবনা কমে যাবে। এটাকে কিন্তু গাইডলাইন খুব বড় করে দেখিয়েছে। ধন্যবাদ ডাক্তার মারুফা মোস্তারি। আপনার কাছে শেষ প্রশ্ন, শুধু বাবা মায়েদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? বাবা মায়েদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে পরিবেশটা লাগবে একটা শিশুকে বড় করার জন্য, সুস্থ জীবন দেওয়ার জন্য, সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে হেল্প করা। অর্থাৎ বাচ্চাকে একটা স্বাস্থ্যকর খাবার ব্যবস্থাপনা যেমন তৈরি করতে যেমন হেল্প করতে হবে, ঠিক তেমনি ওর খেলাধুলা হতে শুরু করে বা শারীরিক পরিশ্রম সেটা করার সুযোগ করে দিতে হবে, আর মানসিক চাপ কম দিতে হবে। এখন একটা যদি রোগ শুরুই হয়ে যায়, যদি বাবা মা চিন্তা করতে থাকে তার ভবিষ্যতে বিয়ে হবে কিনা, তার ভবিষ্যতে বাচ্চা হবে কিনা, এটা কিন্তু তার ওই আক্রান্ত ব্যক্তির উপর কিন্তু যে মানসিক চাপ সৃষ্টি করতেছে সেটা দ্বিগুণ। তো সেটা যাতে না করে, এখানে সবসময় একটা আশার আলো রাখতে হবে। কারণ এটা আসলে যেহেতু লাইফস্টাইল ডিসঅর্ডার, লাইফস্টাইল ঠিক করলেই কিন্তু এটা মোর দেন 50% ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। রোগটা কন্ট্রোলের যে হাত বা যে দায়িত্ব, সেটা কিন্তু ওর নিজের কাছেই অনেকটা, সে নিজেই কিন্তু কন্ট্রোল করতে পারছে। সুতরাং এখানে আশাহত হওয়ার কিছু নাই। সে যদি একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা মেনে চলে তাহলে এটা সুস্থ থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। পিসিওস একটি নারীকে শারীরিক, আর্থিক, মানসিক নানা ধরনের জটিলতার মধ্যে ফেলে দেয়। কিন্তু বাবা মায়েদের উদ্দেশ্যে ডাক্তার মারুফা মোস্তারির কথা ধরে বলতে চাই যে আপনি হয়তো চিন্তা করছেন যে তাকে স্কুলে ফার্স্ট হতে হবে, অনেক বড় হতে হবে, কিন্তু এমন একটি জটিলতা তার ভেতরে আছে যেটি সমস্ত গতিকে থামিয়ে দিচ্ছে। তাই এই সমস্যাটি সমাধানের জন্য পরিবার থেকে সহযোগিতা অবধারিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।